লুক ফারিয়া, আমি টাকা দিচ্ছি বলে যাওয়ার জন্য নয়। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল তুমি সামান্য ডায়ালগটুকু মুখস্থ করতে পারছো না। ধমকে ধমকে আরও কিছু কথা শোনালো রিহান। প্রতিটা ধমকে কেঁপে কেঁপে উঠছে মেয়েটি। এভাবে সিনেমা অভিনয় হয়, বাস্তবে নয়। উনি কি করে বলতে পারেন ওনার মম ড্যাডের বেশি কিছু প্রশ্ন করবে না? ফারিহা নিজেকে তাতস্থ করে বোঝালো রিহান যা বলছে তাই করতে হবে। প্রচণ্ড বিরক্ত নিয়ে এরপর কয়েকবার লেখাগুলো পড়ে নিল, তারপর বললো স্যার হয়ে গেছে। ভ্রু কুচকে তাকায় রিহান। এতক্ষণ যাবৎ কোনো মহাবাক্য মুখস্থ করেছে তা বোঝা হয়ে গেছে ওর। রাগ বেড়ে যাচ্ছে। এদিকে সময় নেই। মুখ দিয়ে চয়ের মতো উচ্চারণ করে নিলে লিসেন স্টুপিড গার্ল, বাসায় আমাকে স্যার বলে রাখবে না, আপনি করে বলো, সমস্যা নেই। তবুও বলেও স্যার বলা যাবে না। ওকে স্যার। সরি স্যার, আর হবে না, অভ্যাস, তাই গুলিয়ে ফেলি। রিহান কথা বাড়ায় না, দ্রুত গতিতে গাড়িতে উঠে বসে। ফারিয়াকে নিয়ে বাতাসের গতিতে গাড়ি নিয়ে ছুটে যায় বাসার উদ্দেশ্যে। বিশাল এক বাংলোর সামনে এসে গাড়ি থেমে যায়। এক মুহূর্তের জন্য থমকে যায় মেয়েটি। পর কয়েকটা ডোক গিলে তারপর বয়ার্ত কণ্ঠ বলে, আমাকে কোথায় নিয়ে এসেছেন? হোয়াট? কোথায় নিয়ে এসেছি মানে? আমাদের তো আপনাদের বাসায় যাওয়ার কথা। তো এটাই তো আমার বাসা। দুই ঠোঁটের মাঝে ফাঁক সৃষ্টি করে ফারিয়া এটা রিহানের বাসা যেন বিশ্বাস হচ্ছে না। গোল গোল করে তাকায় রিহান, চোখ মুখে স্পষ্ট বিরক্তি। মুখের সামনে আঙুলের সাহায্যে শব্দ করে থমথম খেয়ে যায় মেয়েটা। নিজেকে ঠিকঠাক করে বলে, জি স্যার। হোয়াট দ্যাট স্টুপিড গার্ল, কতবার বলবো স্যার বলবে না? তুমি তো দেখছি পুরো ডুবিয়ে মারবে আমায়। সরি। রিহানের মেজাজ গরম হয়ে ওঠে। কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। ব্লেজারটা সামান্য উঁচু করে কোমরে হাত গুছে দাঁড়ায়। একটু নিঃশ্বাস নিয়ে বলে, আমার সাথে আসো, অতিরিক্ত কিছু বলার দরকার নেই। রিহানের পিছু পিছু যেতে থাকে ফারিয়া। ভেতর থেকে আড়ষ্ট কাজ করছে। না জানি রিহানের পরিবার কেমন তাদের হয়। তারপর প্রতিটা কথাই বলতে হবে মিথ্যে। ড্রয়িং রুমে ঢোকার সময় কাচের মাঝে মাথা টুকে যায় মেয়েটির। ওই কাণ্ড প্রচণ্ড বিরক্ত হয় রিহান। সামনে তাকিয়ে নিজ বাবা মাকে উপস্থিত দেখে সুর পাল্টে দ্রুত ফারিয়ার কাছে এসে বাহু টেনে ধরে যেন কেউ বুঝতে না পারে ওদের সম্পর্কটা। গলায় ব্যথাতুর ভাব এনে বলে, ফারিয়া তুমি ঠিক আছো? অনেকটা ব্যথা পেয়েছো বুঝি? দ্রুত আসো, আইস কিউব লাগিয়ে দিচ্ছি। প্রচণ্ড অবাকের সহিত তাকায় ফারিয়া। নিচু কণ্ঠে বলে, আমি ঠিক আছি। ততক্ষণে রিহানের মা জোয়ারদার চলে আসেন। ফারিয়াকে দেখে ভীষণ অবাক হন। গাঢ় সচল করে দাঁড়ান রিহান। মাকে উদ্দেশ্য করে, মম ও হলো ফারিয়া, আর ফারিয়া এই যে আমার মম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। রিহানের কথাই কি তুই? ইয়েস মম, ওর কথাই বলেছিলাম আমি। ওকে আমি পছন্দ করি আর ওকে আমি বিয়ে করতে চাই। ফারিয়া বিনা বাক্য খরচে মাথা নিচু করে রইল। রুনা অদর কোণে হাসি রাখলেন। ফারিয়াকে এক পলক দেখে রিহানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মায়ের দৃষ্টি বুঝে যায় রিহান। ভেতরে ভেতরে স্বস্তি নিঃশ্বাস ফেলে। রিহান জোয়ারদার বেশ কিছু প্রশ্ন করলো ফারিয়াকে। রিহানের কথা মতোই প্রতিটা প্রশ্নের ছাকা জবাব দিল মেয়েটি। মুখে কিছু না বললেও মনে মনে প্রশংসা করলো রিহান। যাক, সঠিক মানুষকে পেয়েছে সে। মোটামুটি সবকিছু ঠিকঠাকই হচ্ছে। রুনা যেন ফারিয়াকে নিজের মেয়ে ভাবতে শুরু করে দিয়েছে। রিহানের দিকে তাকিয়ে বলল, তোর চয়েস এত ভালো জানা ছিল না। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। রিহান হাসলো। ইরফানকে উদ্দেশ্য করে বলল, ড্যাড তুমি তো জানোই ফারিয়া একা, তাতে কি হয়েছে? আমরা আছি তো, আমরাই তো ওর বাবা মা। কথাটা শুনে ফারিয়ার অন্তরে শীতল হাওয়া বয়ে গেল। অজস্র ভালো লাগা কাজ করছে। বাবা শব্দটা যেন বুকের ব্যথা চিনচিন ব্যথা অনুভব করালো। মানুষগুলো এতটা আপন করে নিল ওকে। এই কি কাঁদছিস কেন মা? আসলে আন্টি আপনারা আমাকে এতটা আপন করে নেবেন আমি কল্পনাও করিনি। রুনা দুহাত জড়িয়ে ধরেন ফারিয়াকে। ফারিয়া এবার ডুকরে কেঁদে উঠে। মাথায় হাত বোলাতে বোলাতে রুনা বলেন, একদম কাঁদবি না, তুই আমার মেয়ে হয়েই থাকবি। ফারিয়া উত্তর দেয় না। রিহান বারবার পলক ফেলছে। এই সিনটা তো তার করা প্ল্যান ছিল না। বাহ, মেয়েটা তো আলোর গতিতে চলছে। রুনার জোড়াজুড়িতে নাস্তা খেতেই হলো ফারিয়াকে। নাস্তা খেয়ে বেরিয়ে পড়লো ফারিয়া আর রিহান। হাতের মধ্যে আঙ্গুলিতে গাড়ির চাবি ঘোরাচ্ছে ছেলেটা। হালকা সুরে শীষও বাজাচ্ছে। বহুদিন পরে যেন শান্তি মিলেছে। অভিনয়টা পারফেক্ট ছিল। ইমোশনাল হয়ে যাওয়ার অভিনয়টা বেস্ট। গুড। মাঝে মাঝে এরকম কিছু অ্যাড করে দিবে অভিনয়। তুমি যে কান্না অভিনয় করেছিলে একটুও বোঝা যায়নি। এক মুহূর্তের জন্য আমি নিজেই থমথম খেয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আজ তোমার মমকে দেখতে যাব, আর খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করছি। ধন্যবাদ স্যার। রিহান একটু হাসলো। পরক্ষণে ও বলল, ও হ্যাঁ, ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে তোমায়। মমডের পড়াশোনার বিষয়ে অনেক হার্ড। ফারিয়ায় কিছু বলল না। রিহানের পাশের সিটে উঠে বসলো। হঠাৎ করে তার সামনে টাকার বান্ডেল বাড়িয়ে দিল রিহান। রিহানের দিকে না তাকিয়ে বলল, এটা কিসের জন্য?
আজকের এত ভালো অভিনয় করার জন্য। ফারিয়া বুকের ভেতর চিনচিন করে উঠল। সে অভিনয় করেনি, পুরোটাই ছিল ভীষণ সত্য। অথচ রিহান বুঝতেও পারল না, দুনিয়া বুঝি এমনই। ফারিয়া মায়ের দিকে তাকিয়ে বড় অধৈর্য হয়ে পড়ল। আজ 2বার রক্ত বমি হয়েছে তার। সে কান্না করতেছে এলো মরিজিনা খালার কাছে। ভদ্রমহিলা রান্নায় ব্যস্ত ছিলেন। আদিব এসে দেখলো কাঁদছে ফারিয়া। কি হয়েছে, কাঁদছো কেন? আদিব ভাইয়া, মা আজ 2বার রক্ত বমি করেছে। আগে জানাওনি কেন? হায় আল্লাহ, মা নিচে আসো তো। মর্জিনার জন্য অপেক্ষা না করে নিচে ছুটে এলো আদিব। মেঝে রক্তে বন্যা বয়ে গেছে, খাটের উপর অর্ধ বমিতে বহিয়া আদিব এসে ডাকলো, খালা খালা কথা বলুন খালা। ভদ্রমহিলা কথা বলতে পারলেন না। দরজার কাছে এসে আর্তনাদ করে উঠলো ফারিয়া, মা গো, কি হলো তোমার? ও মা গো। জীব যন্ত্রণায় ফারিয়া যেন অজ্ঞান হারাবে। আদিব কি বলবে বুঝতে পারছে না। মার্জিনা এসে দাঁড়িয়েছে। হায় আল্লাহ, এখন হসপিটাল নিতে হবে। আদিব, গাড়ি আনো। আদিব অ্যাম্বুলেন্স কল করলো। ফারিয়া আজ ভীষণ ভেঙে পড়েছে। মায়ের এমন করুণ দশা আর নিতে পারছে না। কিছু সময় পরে অ্যাম্বুলেন্স এলো। ফাহিমাকে কোলে তুলে নিল আদিব। তারপর বড় রাস্তায় নিয়ে এলো। ফারিয়া পেছন পেছন আসছে। কোথায় ওর ওড়না, কোথায় ওর জামা কাপড়, ভীষণ অগোছালো সব। ফাহিমাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আদিব বলল, শান্ত হও খালা, ঠিক হয়ে যাবে। মেয়েটি পারল না শান্ত হতে। আজকের মতো ভয়াবহ অবস্থায় এর আগে হয়নি। নিজের মায়ের মৃত্যুর প্রহর গুনছে যেন। গাড়িতে স্থির হয়ে বসে রইল ফারিয়া। তাকে জড়িয়ে রেখেছে মার্জিনা। আদিবের বুকের ভেতরটা ভারী ঠেকলো। ফারিয়ার প্রতি তার বিশেষ মায়া হয়। মেয়েটির কণ্ঠে বিশেষ রকমের কষ্টে তার। হসপিটালে আরেক নাম টাকা। টাকা ছাড়া চিকিৎসা সম্ভব না। ফারিয়ার কাছে যা ছিল তাই দিয়ে অ্যাডমিট করানো হলো। তবে আরও টাকার প্রয়োজন। এর মধ্যে বেশ কয়েকবার রিহানকে কল করেছে, তবে কল রিসিভ হয়নি। বিরক্ত হয়ে এলো মেয়েটির দুটো চোখ। চারপাশে কেবল আর্তনাদ। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর রিহান কল রিসিভ করলো। হোয়াটস ইউর প্রবলেম ফারিয়া? দেখছো কল রিসিভ করছি না, তারপরও কল করে যাচ্ছ। রিহান প্রচণ্ড রেগে আছে। সে কিয়ারার সাথে কথা বলছিল। এই নাটকটা করার ইচ্ছা নেই তার, কিন্তু কিয়ারা যেন পুরেই বদলে যাচ্ছে। নিজের ক্যারিয়ারের কথা তুলছে। অথচ বিষয়টা যদি জানানো হতো তবে নিশ্চয়ই ওর পরিবার মেনে নিত। তবে কিয়া নারাজ, এই বিষয়টা জানাতে চায় না। কল রাখতে যাবে অমন সময় ফারিয়ার কান্না ভেসে এলো। নরম হলো রিহান। সে ভাবলো তার কথায় বোধহয় মেয়েটি কষ্ট পেয়েছে। সরি, আসলে রিজেক্ট করা ঠিক হয়নি। বলো কিসের জন্য এতবার কল করছে? রিহান স্যার, আমার মা। হ্যাঁ বলো। তারপর আমার মা বোধহয় আর বাঁচবেন না। রিহান স্যার, আমার মা হারিয়ে যাচ্ছে। আমি আর পারছি না বাঁচাতে। ফারিয়া শান্ত হও, বলো কোথায় আছো? ফারিয়া কেমন করে ঠিকানাটা বললো, জানা নেই। কথা শেষে মা আর্তনাদ করে উঠলো। এতটা উগ্র হলো যে মাথা ঘুরিয়ে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললো। তখনই 2 দিন ফারিয়া পাগলামিয়েই চললো। সে কি করছে বলছে জানে না। শুধুমাত্র মায়ের জন্য তার এত চিন্তা। আশ্চর্যজনকভাবে রিহানও নিজে হসপিটালে অবস্থান করছে 2 দিন। কেন দায়বদ্ধতা থেকে করলো জানা নেই। ভাড়া থেকে কয়েকবার কল এসেছে, প্রতিবারই নিয়ে বিনিয়ে বলেছে সে। আদিব সকালে নাস্তা নিয়ে এসেছে। রিহান সম্পর্কে তার ধারণা নেই। সে স্বাভাবিকভাবে খাবার অফার করলো। সেটা নাকচ করে দিল গম্ভীর পুরুষে। তার স্ট্যাটাস এখানে না, সেটা সে খুব ভালোভাবে বুঝলো। আদিব এতে অবশ্যই তার কিছু যায় আসে না, বরং হেসে বলল, আশেপাশে ভালো রেস্টুরেন্ট বলতে এইটা চিনি, সেটার থেকে খাবার এনেছি। আপনি সম্ভবত এখান থেকে গতদিন ডিনার করেছিলেন। রিহান ধ্যান ফিরল। সে পুরোপুরি নজর দিল আদিবের দিকে। দুজনের বয়স সমানই। কি বলবেন? আপনি এই রেস্টুরেন্টের খাবারই খেয়েছেন গত রাতে? আশা করি অসুবিধা হবে না। চমৎকার বাক্য দুটি শেষ করে চলে গেল আদিব। পড়ে রইল খাবারের প্যাকেটটা। কিছু লজ্জা, অপমান নাকি অস্বস্তি সেটা জানা না রিহান। শুধু মনে হলো ছেলেটা বড় হয়ে বুঝে শুনে জবাব দিয়েছে। রিহানের বুকের ভেতর থেকে নিঃশ্বাস পড়লো। সে মানুষটাকে মানুষ হিসেবে দেখে। মানুষ না, টাকা পয়সা কম থাকা মানুষগুলোকে সে ঘৃণা করে। তবে চলন বাড়ানোর ভিন্নতা অস্বীকার করার মতন না। তবে সে যে পরিবেশে বড় হয়েছে, সে পরিবেশ থেকে সহজে কারোর সাথে মেশা যায় না। আদিব খাবার সাজাচ্ছে। খানিকটা শান্ত হচ্ছে ফারিয়া। শুনেছে মা সুস্থ আছে, এই জন্যই নাকি স্থির হয়েছে। খালা ঠিক আছে, এবার তো খাবার খাও। ফারিয়া কথা বলছে না। ভদ্র মা বাচ্চাটির মতো চুপ করে আছে। কিছুটা এগিয়ে এলো আদিব। ফারিয়া, কি হলো? হা করো। ফারিয়া হা করতে যাচ্ছিল, অমন সময় দেখা গেল রিহানকে। হাতে ফোন, সেখানেই ব্যস্ত। রিহান স্যার। গাড় ঘুরিয়ে তাকালো আদিব। রিহান থমকে দাঁড়িয়ে। ফারিয়া বেড থেকে নামতে যাচ্ছে। রিহান হাত নাড়িয়ে নিষেধ করলো। রিহান স্যার, আপনি কখন এসেছেন? বড় হাসি পেল রিহানের। 2 দিন ধরে হসপিটালে পড়ে আছে সে। তবে বিষয়টা না ঘাটিয়ে বলল, 70,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, বিকেলে ডিসচার্জ করে দিবে।
কথা শেষে ন্যানো সেকেন্ডও দাঁড়ালো না রিহান। ফারিহা কথা বলতে পারলো না, শুধু দেখলো গম্ভীর মুখস্থির পুরুষটি এগিয়ে চলছে। ফারিয়াকে নিয়ে বাড়ি ফেরার সময় হুট করে প্রশ্নটা করে ফেললো আদিব, লোকটা কে ফারিহা? ফারিয়া ভীতু নয়নে তাকায়। ফাহিমা একটু বিস্মিত হয়ে বলল, কোন লোক? যে সকল খরচ দিল খালা। ফারিয়া চট করে বলে উঠল, আমার স্যার, আমি ওনার অফিসে জব করি। এতগুলো টাকা আমি আসলে লোন নিয়েছি আদিব ভাইয়া। স্যার খুব ভালো মানুষ। ও সহসা এমনভাবে কাউকে টাকা দিতে তো দেখিনি। উনি ভালো মানুষ, ভালো হলেই ভালো। অস্বস্তির মধ্যে পড়ল ফারিয়া। সামনেরটা অনিশ্চিত, কে জানে কি হবে। সে ভেবে কুল পায় না, আসলে কি ঠিক হচ্ছে সব? মায়ের জান বাঁচাবে নাকি নিজের মান সম্মান? এই হৃদয় বিপরীত, সত্যি কোনো উত্তর নেই। যা আছে তা হাহাকার, এক দুঃখিনী মেয়ের আর্তনা। সে নিজের মায়ের জীবনের বিপরীতে কলঙ্কিত করেছে নিজের সবটুকু। রিহান মোটামুটি সব ধরনের ব্যবস্থা করে দিয়েছে। ফাহিমার পাসপোর্ট তৈরি হলো, সিঙ্গাপুরের ফ্লাইট, সেখানে বিশেষ মানুষের তত্ত্বাবধানে তার চিকিৎসা হবে। ফারিহা আলু কাটছিল, অমন সময় কল এলো। রিহানের কল দেখে হুমড়ি খেয়ে উঠল সে। জি হ্যাঁ স্যার, কোথায় আসো? বাসায়, এক্ষুনি বের হও। কেন? মম তোমার সাথে দেখা করতে চাই এখন। কিন্তু কেন? সেটা তো আমিও জানি না, যদি উল্টাপাল্টা প্রশ্ন করে। আরে আগে আসো তো। জি। তৎক্ষণাৎ হাত মুখ ধুয়ে নিল মেয়েটি। কিছুদিন আগে বেশ কিছু জামা কাপড় পাঠিয়েছে রিহান, সেখান থেকেই একটা পরে নিয়ে বলল, মা আমি আসছি। কোথায় যাস? এই দুপুরবেলা কাজ পড়ে গেছে মা। এই মধ্য দুপুরে? হ্যাঁ মা, জানো তো রিহান স্যারের থেকে এতগুলো টাকা নিয়েছি, তুমি কষ্ট করে ভাত ফুটিয়ে নিও। ঠিক আছে, সাবধানে যা তুই। আচ্ছা মা। হনহনিয়ে বের হলো ফারিয়া। ছাদের উপর থেকে দৃশ্যটি দেখতে পেল আদিব। মেয়েটির প্রতি বিশেষ ভালো লাগাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সে ফারিহা যাওয়ার পানে তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলল। রিকশায় উঠতে কল এলো রিহানের। বের হয়েছ? জি স্যার। শোনো, মম সম্ভবত কোনো গেট টুগেদারে নিয়ে যাবে তোমায়। কি? আরে কথা শোনো স্যার, আমি একা ওখানে কিভাবে কি করব? শোনো পুরো কথা। আজ আমি আছি, তবে একটা কথা মাথায় রাখবে, একটার বেশি দুটো কথা বলার দরকার নেই। ইউ নো হোয়াট, আমার মমের কিছু ফ্রেন্ড আছে। এই আন্টিগুলো এক একজন ভীষণ চালাক। এদের সামনে একদম বেজা বেড়ালের মতো থাকবে, কোনো গন্ডগোল যেন না হয়। ভয়ে ফারিয়ার বুক দিম দিম করছে। এদিকে রিহান কল রেখে তৈরি হচ্ছে, মনে মনে আল্লাহকে স্মরণ করছে। মেয়েটি না জানি কি আছে তার ভাগ্যে। রিহানের বিশাল বাসাটার কাছে এসে থামলো রিকশাটা। ভাড়া মিটিয়ে দিয়ে সে চেয়ে রইল বাড়ির দিকে। আলিশান এই বাড়িটা সে কারো শখের বস্তু হতে পারে, তবে এই মুহূর্তে ওর কাছে বাড়িটাকে পরীক্ষা কেন্দ্র বলে মনে হচ্ছে। একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। রিহান তাকে দেখতে পেয়ে এদিকেই এলো। মৃদুস্বরে বলল, ভেতরে না গিয়ে দাঁড়িয়ে আছো কেন? ফারিহা দেন নেই, সে তাকিয়ে বিশাল অট্টালিকার পানে। কত খরচ করলো এমন বাড়ি পাওয়া যায়? ফারিহা এবার ধ্যান ভাঙল মেয়েটি। লজ্জা পেল যেন। রিহান কিছু লক্ষ্য করেছে, তার চাহনিতে কি লোভ ছিল? পারিয়া ভেবে পাই না। সুন্দরীর প্রতি আকর্ষণ থেকে সে চেয়েছিল, লোভ তো জাগেনি মনে। সে নিঃশ্বাস ফেলল, গরম উত্তপ্ত তার প্রতি। ভেতরে আসা বাক্য সমাপ্তির রিহান তার হাতে টেনে ধরল। সহসা এমন করে না ছেলেটা। সে লক্ষ্য করেছে রিহান যথেষ্ট মার্জিত, অকারণে শরীর স্পর্শ কিংবা চাহনিতে বাজে কোনো ইঙ্গিত নেই। সামনে আসতে বিষয়টা আরো স্পষ্ট হলো। রুনা এইদিকে আসছেন, মুখে মোহনীয় হাসি। মাশাআল্লাহ। লজ্জায় মাথা নুইয়ে ফেললো ফারিয়া। রিহানের ভেতর ভীষণ চিন্তা, তবুও সে বাইরে শান্ত করে রেখেছে। খানিক বাদে ঘরে নিয়ে আসা হলো ওদের। নাস্তা দেওয়া হলো। ফারিয়া জুসের গ্লাস নিয়ে নাড়াচাড়া করছে। রুনা কাজে ব্যস্ত হলেন। হুট করে দোতলা থেকে তড়িৎ গতিতে নেমে এলো রিহা। ফারিয়া তাকানোর সময় অবধি পেল না। কাম ফারিহা কোথায়? পেছন আসো। পুনরায় প্রশ্নটা না করে ছুটে এলো ফারিহা। রিহান তার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। সেই শব্দে বিষয়টি ভেতর কেমন করে উঠল। মম তোমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দেবে, আর বিয়ের ডেটও সম্ভবত ফিক্সড করে বলবে। ফারিয়া বিয়ের কথা শুনে চমকে উঠল ফারিয়া। তার দৃষ্টিতে ভয়। আমি জানি না, বাট এই বিয়ে অ্যানাউন্সমেন্ট এখন করা যাবে না, কিছুতেই না। ফারিয়া আগ বাড়িয়ে কথা বলতে পারল না। তারা দুজনে চাই বিয়েটা যেন না হয়, কোনোভাবে আটকে থাকুক। রিহানের বিচলিত চেহারা সময়ের সাথে সাথে রং বদল করতে লাগলো। হঠাৎ সে বলে উঠল, তুমি মমকে কনভিন্স করবে? আমি? মেয়েটি যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে অবস্থান করলো। রিহানের রগে কণ্ঠে বলল, তো সব প্যারা কি আমায় নিজের কাজেই কোনো
ফাঁকি দেওয়া চলবে না, আইডিয়া বের করো। কথা শেষ, কোথাও একটা চলে গেল রিহান। ফারিয়া তাকিয়ে রইল, অসহায়তার ছাপ তার মুখশ্রীতে। কেমন কথা বলে গেল লোকটা। অনেক ভেবেও ফারিয়া কোনো উত্তর পেল না। রিহান ড্রাইভ করছে, পেছনে বসছেন রুনা আর ফ্রন্ট সিটে ফারিয়া। মেয়েটি এমনিতে চুপচাপ, এখন যেন আরো চুপ হয়ে গেছে। রুনা তার বান্ধবীদের সাথে আলাপচারিতা শেষ করে বললেই কি মা, এমন মন হয়ে আছো কেন? রিহান তুইও কিছু বলতো, মেয়েটার সাথে কোনো কথা বলছিস না। রিহান হাসার ভঙ্গিতে ফারিয়াকে বলল, কথা বলছো না কেন? দুজনে চোখাচোখি হলো। ফারিয়া চোখ মুখের অবস্থা দেখে রিহান ভীতু হয়ে পড়লো। মেয়েরা সব ডুবাবে না ফেলে। পাঁচতারা হোটেলে এসে স্বাভাবিকভাবে কাচুমুচু করতে লাগলো ফারিয়া। রিহান আলগোছা তার হাতটা আগলে নিল। বিষয়টা যদিও নাটক, তবুও শিহরিত অনুভূতিতে ছেয়ে গেল ফারিয়ার শরীর। আসার পূর্বে রুনা তাকে শাড়ি পরিয়েছে, সুন্দর শাড়ির সাথে মেয়েটিকেও মানিয়েছে বেশ। রিহান বুক ফুলিয়ে পথ চলছে, যেন খুব খুশি তার পাশের মেয়েটিকে পেয়ে। এর মধ্যে রুনার বান্ধবীরা এসে গেল। একে একে সকলের সাথে কৌশলাদি হলো। রিহান নিজে স্বভাবে ফিরে গিয়ে পুরো হোটেলে নজর কেড়ে নিয়েছে। আমার সুন্দরী আন্টিরা, যুবকগুলো কেমন করে তাকিয়ে আছে। পাশ থেকে একজন বলে উঠল, ওহ রিহান, তুমি সবসময় আমার রসিকতা করো বেটা, এতটাও ইয়াং নয় আমরা। আরেকজন বলল, আন্টিদের কবজা করা ধান্দা না, বাট হবে না মাই বয়। দেখি আসল মানুষটিকে। কথা শেষে ফারিয়ার দিকে এগিয়ে যেতে নিল ভদ্র মহিলাটি, কিন্তু রিহান আটকে দিল। নো আন্টি, আমার বই এত সস্তা না, গিফট ছাড়া দেখা যাবে না। রুনা ছেলেকে চোখ রাঙালো। বরাবরই এমন করে থাকে ছেলেটা। আন্টিরা হেসে উঠলেন। এদিকে ফারিয়া বুকের ভেতর অসম্ভব কম্পন ধরে গেছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়বে। খাবার টেবিলও খুব একটা খেতে পারলো না ফারিয়া। ছুরি কাটা চামচের ব্যবহার সে জানে না এমন না, তবুও তার হাত কাঁপছে। রিহান সেটা লক্ষ্য করে নিজের প্লেট থেকে স্টিক করে একটা অংশ ফারিয়ার দিকে এগিয়ে দিল। ফারিয়া বিস্মিত দুটি নয়ন চোখের ইশারায় খেতে বলল। ফারিয়া গোরের মধ্যে খাবারটুকু গ্রহণ করলো। তাদের এই রোমান্টিক মুহূর্ত দেখে সকলের প্রশংসা করতে বলল না। ধ্যান ফিরতে সবটা বুঝতে পারলো ফারিয়া। লজ্জায় নত হয়ে রইল সে, অথচ নির্বাক রিহান। ছেলেটা মেয়েটার খুব নিকটে অবস্থান করছে। তাদের দুজনের দূরত্ব একেবারে নেই। হুট করে তাদের ভালোবাসা একে অপরকে অতরে মিশে গেল। পুরো দৃশ্যটা চোখের সামনে ঘটে গেল। ফারিয়া বিষয়টা দেখতে চায়নি, তবুও চোখ পড়ে গিয়েছে। অনেক গোপনীয়তা নষ্ট হওয়ায় নিজের কাছে খারাপ লাগলো। নীরবে চোখ নত করে বেরিয়ে পড়লো। খাবার খেতে খেতে এক চামচ স্যুপ পড়ে গিয়েছিল শাড়িতে, সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে এসেছিল। মাঝে অনাকিঙ্কিত দৃশ্যটি নজরে এলো। রিহান বেশ অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে ফারিয়াকে দেখতে পেয়ে এসে বলল, মম তোমাকে কিছু বলেছে? কোন ব্যাপারে? বিয়ের ডেট নিয়ে? না। ওহ, যদি বলে তো সোজা বলবে, এখন না। আচ্ছা। সময়টা অতি দ্রুত পেরিয়ে গেল। রুনা বান্ধবীরা চলে যাবে। রিহান আর ফারিয়া দেখে বলল, হাউ কিউট দে লুক টুগেদার। রুনা হাসলেন। ছেলের পছন্দ নিয়ে এসে নিজেও বেশ খুশি। এদিকে আসো রিহান, তোমার আন্টিরা চলে যাচ্ছে। রিহান এগিয়ে আসলো। আন্টিরা তাকে নানান ধরনের কথা বলছে। এর মধ্যে একজন বলল, বিয়ে করছো কবে? বিয়ের কথা শুনে রিহান নিজেই ভরকে গেল। রুনা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ফারিয়া বলল, কিসের সময় নিতে যাচ্ছি আমরা? রিহান তার জায়গায় প্রতিষ্ঠিত হলো। আমার কিছু গ্যাপ রয়েছে, আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি। দম ফেলো রিহান। ওর কথায় সায় দিতে বলল, ইয়াস মম ড্যাড যদিও আগে বিয়ের আয়োজন শেষ করতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের মনে হয়েছে আর একটু সময় নিয়ে প্ল্যান করাটা বেটার, যেহেতু ভার্সিটির প্রিপারেশন নেওয়া বাকি। এরপরের কথাগুলো রিহানই বলল। ফারিয়া শুধু লাইন ধরিয়ে দিয়েছে। রুনা এই বিষয়ে তখন কিছু না বললেও গাড়িতে এসে বললেন, তোমরা এই ডিসিশন কখন নিলে? আগেই তো বলছিলাম মম, তোমার ড্যাড মানবে না। রিহান প্লিজ ম্যানেজ করো। এভাবে ম্যানেজ হয় না বেটা, প্লিজ মম, তুমি পারবে। রুনার মুখটা গুমোট হয়ে রইল। ফারিয়া আগে থেকেই চুপ। হুট করে গাড়ি থামিয়ে দিল রিহান। পেছন ফিরে বলল, মম আমার হুট করে বিয়ে করতে চাই না, আমরা সময় চাই। এর মানে কি রিহান? ভবিষ্যতে কি ডিসিশন বদলাতে পারে? তোমরা সম্পর্ক নিয়ে এখনো নিশ্চিত না? নো ম্যাম, তেমন না। রিহান যেন মিয়ে গেল। একটু উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, ওকে ফাইন, তোমরা চাইলে আজই বিয়ে করে নেব। গাড়ি ঘুরাচ্ছি আমি, হ্যাপি এবার? ছেলে আচরণে তৃপ্তি পেলেন না রুনা, একটা চিন্তায় ডুবে গেলেন। ফারিয়ার মা ছেলের কথা শুনছিল, সে কি বলবে বুঝতে পারছে না। এদিকে দুঃখে কান্না হচ্ছে রিহানের। কেন বুঝলো না তাকে? দীর্ঘ ঘরে প্রবেশ করলো ফারিয়া। সে ভেবেছিল মা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু না, তিনি জেগে আছেন। মেয়েকে আসতে দেখে ডেকে উঠলেন, ফারিয়া এসেছিস মা? হ্যাঁ মা। তুমি ঘুমাওনি কেন? তুই ঘরে নেই? ঘুম কি আসে রে মা? মায়ের কথায় কেমন একটা মন খারাপ হলো ফারিয়ার। এর মধ্যে ভদ্র মহিলা বলে উঠলেন, তোর জামাটা পরিবর্তন লাগছে।
হঠাৎ কথাটা তোলায় চমকে উঠল ফারিয়া। রিহান তাকে ড্রপ করে দিলেও জামা বদলানোর সময় হয়নি, এতটা সময়ও মাথায় আসেনি। তবে বিষয়টা যে সামনে নিল, মায়ের পাশে বসে বলল, স্যারের অফিসে পার্টি ছিল মা, তাই তো পোশাকটি পরতে হয়েছে। ও খাওনি নিশ্চয়ই, ভালো লাগছিল না। আচ্ছা আমি রান্না বসাই। সকালে ভাত ফুটিয়েছিলেন মা? ফারিহা তৎক্ষণাৎ চুলা ধরালো। আগে তাদের বাসায় ফ্রিজ ছিল না, এখন ছোট্ট ফ্রিজও হয়েছে। সেখান থেকে চিংড়ি মাছ বের করে নিল। সেটা রান্না করতে করতে হঠাৎ নিজের জীবনের দিকে ফিরে তাকালো। রিহানের সাথে চুক্তিটা যদিও বড্ড অদ্ভুত, তবু এখন তার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা হচ্ছে, ভালো খাবার জুটছে, সব মিলে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটি। লোকে বলে টাকায় নাকি সুখ দেয় না, যদিও কথাটি সত্য, তবু বলতে হয় টাকা ছাড়াও সুখ নয় জীবনে। জীবনযাত্রার সব কিছুই বড় প্রয়োজন, সেখানে টাকা যেন একটু বেশি ভূমিকা রাখছে। মাকে নিজে হাতে খাবার খাওয়াচ্ছে ফারিয়া। খাবার খাওয়ানোর এক পর্যায়ে ফামিয়া বললেন, তোর জন্য বড় মায়া হয় রে মা। ফারিয়া কিছু বলল না, প্রায় প্রশ্ন করলেন তিনি। মেয়ে চুপ থাকতে ফামিয়া বললেন, এই রুগ্ন মায়ের জন্য কত করে যাচ্ছিস, বিনিময়ে কিছুই পেলি না, সুখের জীবন দিতে পারলাম না তোকে। এসব বলতে নেই মা, কখনো আফসোস কিংবা রাগ রাখিস না মা। 10 মাস পেটে ধরেছি, এটা মনে করে মাফ করে দিস। কি যেন ফারিয়া কিছু বলতে ইচ্ছে করছে না। নিজের জীবন নিয়ে আক্ষেপ তার সত্যি রয়েছে, তবে সেটা কতটা যৌক্তিক এটাও ভাবার বিষয়। যখন তার বয়স অন্য মেয়ে নজরে আসে, তার জীবন সুন্দর, তখন মনে হয় কেন এত অগোছালো হলো তার জীবন। রিহানের জন্য আলাদা একটা রুম রয়েছে, সেই রুমটা ওদের রিডিং রুম নামে পরিচিত। ছাত্র জীবনে 10-12 ঘন্টা সেই রুমে পড়ে পড়াশোনা করেছে সে। পড়ার প্রতি ভীষণ ঝোঁক ছিল। একমাত্র ছেলে, শুধু পড়ালেখায় সমস্ত ধ্যান দিয়ে বাইরে জগতের প্রতি অনীহা তৈরি হচ্ছে বুঝতে পেরে ইরফান জর্দার ঠিক করেছেন ছেলেকে বক্সিংয়ে পাঠাবেন। রিহান শুরুতে নাকচ করলো, ভদ্রলোক জোর করলেন। বক্সিং শিখতে লাগলো। রিহান এতটা ভালোবাসা হলো যে পরের বছরই বক্সিং খেলায় নাম দিল সে। বেশ কিছু জায়গায় জয় পাওয়াও হলো। খেলতে খেলতে ওর জাতীয় পর্যায়ে নাম উঠলো। ওই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে চোট মিলল, তারপর থেকে ছাড়তে হলো বক্সিং। শুরুর দিকে সবাই বলেছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে রিহান, তবে নিজের স্বপ্নটা জেতা হলো না। অধরা রয়ে গেল বক্সিং শিরোপা। এরপর অনেকটা সময় গেল, দিয়ে পড়াশোনার মনোযোগ এলো। ধীরে ধীরে গড়ে উঠলো স্বপ্নের বিজনেস। তবে অধরা স্বপ্নটা এখনো যন্ত্রণা দেয়, যেমনটা এখন হচ্ছে। আকাশের স্নেহমান চাঁদের দিকে তাকিয়ে কিয়াকে কল করলো সে। কিয়া রিসিভ করে বলল, বিয়ে বাদে যে কোনো কিছু বলতে পারো। রিহান কিছু বলল না। কিয়া কি যেন বুঝে ডাকলো, রিহান তোমার মনে হয় না তুমি পরিবর্তন হয়েছো? কিয়া, পরিবর্তন? তোমার এমন কেন মনে হলো জানি না, তবে মনে হচ্ছে কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। রিহান বেবি, একটা কথা মনে রেখো, ধৈর্য মানুষকে অনেক দূরে নেয়। এ ধৈর্য তোমাকে হারিয়ে দেবে না তো? কিয়া, ওই পাশে থাকা কিয়া কোনো কথা বলল না। রিহান অধৈর্য হয়ে ডাকলো, কিয়া আমি পারছি না, তোমাকে ভীষণভাবে দরকার, কানাডা চলে আসো। আমি সব সময়ের জন্য তোমাকে চাই কিয়া, সেটার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে রিহান। আমাকে প্লিজ ফোর্স করো না। ফোর্স করছি আমি? তেমন নয় কি? ওকে, আই এম সরি, বাট স্টিল আই মিস ইউ। আই অলসো মিস ইউ জান, একটু অপেক্ষা করো প্লিজ। ওই পাশ থেকে কিও যেন হতাশার শ্বাস পেল। রিহান ও চোখ, তাদের দুজনের অন্তরে যেন ব্যথা, একে অপরকে হারিয়ে ফেলার শোক। তাদের দুজনের দূরত্ব কবে শেষ হবে তা কেউ জানে না। বড় দোকানটায় এসে কেমন একটা অস্বস্তি অনুভব হলো ফারিয়ার। রিহান তাকে শপিংয়ে নিয়ে এসেছে। মূলত তার মা বলেছে ফারিয়াকে শপিংয়ে নিয়ে যেতে। ওদের সম্পর্ক যেন আরেকটু মজবুত হয়, সেই জন্য দুজনে একজনের অধিক সময় কাটাতে বলা হয়েছে। রিহান তাকে শপিংয়ে নিয়ে তো এসেছে, তবে নিজ ফোনের মধ্যে মুখ গুজে আছে। এদিকে ফারিয়া না বলতে পারছে, না পারছে সইতে। সে বড় মন খারাপ করে ফেললো। সে সুন্দরীতে অনেক ছেলেদের প্রপোজাল আসে, সেসব আমলে নেয় না কখনো, অথচ রিহান নামের ধনী সুদর্শন পুরুষই তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। বিষয়টা কল্পনা করে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। সে কি খুব ভেবে ফেলেছে তার দৌলত না থাকলেও বাহিক সৌন্দর্য রয়েছে? এমনই তো পুরুষ মানুষকে আকর্ষণ করে। অথচ রিহানের বেলা যেন উল্টো, নিজের সৌন্দর্য নিয়ে ভাবনায় পড়ে গেল ফারিয়া। কতটা উচিত সে জানা, শুধু জানে এই সরু যন্ত্রণা গলার কাছে এলে সে আটকে গেছে। ফারিয়া কাঁধের কাছে এসে স্পর্শটা লাগলো। ফারিয়া বিব্রত বোধ করলো। জি, এবার ডাকার পরও কথা বলছিলে না কেন? আমি আসলে শুনতে পাইনি, সিরিয়াসলি আমি চিৎকার করে ডেকেছি তোমায়, তারপরও শুনোনি? এই প্রশ্নের জবাব নেই ওর কাছে। মাথাটা ইচ্ছার্ত নত করে রইল। আশেপাশে কিছু মানুষের দিকে তাকিয়ে আছে, সেটা লক্ষ্য করে রিহান বলল, মাথা তুলে তাকা, মনে রাখবে এখন থেকে তুমি রিহান জোয়ারদার মাহাদির গার্লফ্রেন্ড। বাক্যটা শেষ হলো, ফারিয়ার জন্য থমকে রইল। গার্লফ্রেন্ড শব্দটা সহসা মেনে নিতে পারল না। রিহানই পুনরায় বলল, মিস ফারিয়া আফরোজ।
খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে আমার সাথে বিয়ের পিড়িতে বসতে হবে। রিহানের কণ্ঠে কিছু একটা ছিল, ফারিয়া যেন সেটা খুব করে বুঝতে পারলো, কেমন একটা ব্যথা মেশানো বাক্য। রিহানের জীবনের সব থেকে খারাপ সময় বোধহয় এক্ষুনি, যখন তার প্রিয় মানুষটি দেশে এসেও তার সাথে দেখা করেনি। কিছু সময় পূর্বে এসব জানতে পেরেছে সে। কিয়া দেশে এসেছে এবং ফিরেও গিয়েছে, মাত্র একদিনের জন্য ছিল। অথচ এসব রিহান জানতো না। অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে চালাতে রিহান বলল, ভালোবাসার রং বদলায়। ফারিয়া কথাটা শুনতে ফেলল, তবে কিছু বলল না। রিহান পুনরায় বলল, এখন যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেমন হবে বলো তো? এসব কথায় বিচলিত হলো না মেয়েটি, তবে নড়েচড়ে বলল। রিহান ফের শুধরালো, মরবে আমার সাথে? তীর নয়নে তাকিয়ে থেকে ফারিয়া বলল, না। রিহান হাসলো, খিটখিটে হাসি। ফারিয়া কথা বলল না। রিহানই বলল, হলো না, একদমই হলো না। পারফেক্ট গার্লফ্রেন্ড হতে হবে তোমায়। মরলে একসাথে মরবার, বাঁচলে একসাথে। ওর কথায় ফারিয়ার সমস্ত শরীর মনে কেমন যেন অবশিত হয়ে গেল। তারপর হুট করে একটা ব্যাটকা গন্ধ ফেল। অনেক সময় ধরে তরল জাতীয় কিছু নেশা পান করছিল রিহান। সেটা মনে হয় পড়তে আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো, স্যার আপনি ড্রিঙ্কস করেছে তোমার সমস্যা মিস ফারিয়া অ্যাপ্রোচ আপনি ভুলে যাবেন না। হিউজ অ্যামাউন্টের বিনিময়ে ঘোরাফেরা করেছেন আমার সাথে। আমার কথাতে উঠতে বসতে হবে আপনাকে। আমাকে কিছু বলার অধিকার তোমার নেই। ফারিয়া বুঝলো তাল হারিয়েছে রিহান, তাই উল্টো পাল্টা বলে যাচ্ছে। সে আবার বিচলিত হলো। গাড়ি থামান। নো প্লিজ স্যার, নো। রিহান স্যার। এক হাতে সাহায্যে মেয়েটির মুখ চেপে ধরল রিহান। তারপর কিছুটা কাছে গিয়ে এসে বলল, ডোন্ট ট্রাই টু বি মাই গার্লফ্রেন্ড, এভরিওয়ান আর চিটার। ভীত হয়ে রইল ফারিয়া। রিহান গাড়ি থামিয়েছে। খানিক বাদে কেমন শান্ত সুরে বলল, গেট আউট। নো স্যার। আপনি আগে বাসায় চলেন, এই অবস্থায় কি করবেন? তোমার কথা মতো সমস্তটা হবে। ফারিয়া কেমন করে যেন সাহস পেল। তারপর বলল, হ্যাঁ হবে। আপনি যদি আমার কথা না শোনেন তবে এইসব কথা আপনার বাবা মার কাছে চলে যাবে। আশা করি তেমনটা চান না। ভয় দেখাচ্ছ? তেমনই। ওকে ওকে, লেটস প্লে গেম। একদম মুখের কাছে চলে এলো রিহান। ফারিয়ার কপালের কাছে থাকা মসৃণ এলো চুলগুলো আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলল, লেটস টেক এ লং কিস। রিহান দেখলো ফারিয়ার চোখে ভয় নেই, মেয়েটা যেন সরল মনে তাকিয়ে আছে। এর সাথে এই গেম খেলে মজা নেই। সে সব কিছুতে মেয়েকে ভয় দেখাতে পারছে না। কি যেন মনে করে মাথা নিচু করে রইল। ফারিয়া বলল, রিহান স্যার বাসায় চলুন। কথা বলো না, উঠুন প্লিজ। ফারিয়া প্লিজ, আমি অতটাও মাতাল নই। একটা শ্বাস নিল রিহান। তারপর ধীরে ধীরে স্বস্তিতে গাড়ি চালাতে লাগলো। নিজের উপর আসলে কি নিয়ন্ত্রণ আছে ওর? নিজেকে কেমন পাগল অনুভব হচ্ছে। কি করছে বলছে বুঝতে পারছে না, যেন কাঁচা ঘুম ভাঙিয়েছে কেউ। আর ভেতর থেকে উল্টাপাল্টা সংকেত এসে যাচ্ছে। বাসায় এসেও চিন্তাহীন হতে পারলো না। বাড়িয়া রিহান ঠিকঠাক পৌঁছালো কি না এ নিয়ে ভাবছে তখন থেকে। এর মধ্যে আদিব এসে উপস্থিত হলো। ফামিহাকে দেখতে এসে শুধালো, কোথায় ছিলে? অফিসে। সরল মনে জবাব দিল। আদিব যেন হাসলো। ফারিহা অবশ্য সেটা দেখলো না। এদিকটা আসবে একটু। আদিবের হাতে উঠে এলো ফারিয়া। মেয়েটা শুকনো চোখ মুখ দেখে আদিব বলল, শপিং মলেও কি আজকাল জব করছো নাকি? প্রথমে না বুঝলেও কিছুটা আন্দাজ করে জবাব দিল ফারিয়া। তাই অন্তত বুদ্ধি দিয়ে জবাব দিল, আসলে আদিব স্যারের বিয়ে। আসলে আদিব ভাই আর রিহান স্যার ও তার ফ্যামিলির জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছেন। বেশ কিছু মেয়েদের জামা কাপড় কেনার জন্য আমাকে সাথে নিয়েছিলেন। কিন্তু আপনি কখন দেখলেন? শেষ প্রশ্নের জবাব এলো না। পাশের ব্যাগে এগুলোর দিকে নজর দিয়ে আসে আদিব। সেটা দেখে মেয়েটি বলল, ও এসব উনি দিয়েছেন, থ্যাংক ইউ হিসেবে। ও ঠিক আছে। খালাকে কবে পাঠাচ্ছ? এখনো বলতে পারছি না। রিহান স্যার বলেছে দ্রুতই হবে। ফ্রেশ হওনি না? না। চলো বাইরে থেকে ঘুরে আসি। এখন তো প্রায় সন্ধ্যা। এখনই তো চায়ের মজাটা পাওয়া যাবে। চলো। আদিপের সাথে বেরিয়ে এলো ফারিহা। তবে বেশি দূর আসতে পারলো না। তার আগে তার ফোনে একটা কল এলো। সে দেখলো নাম্বারটা রিহানের মা রুনা জোয়ারদারের। গভীর ঘুমে ডুবছে রিহান। পরপর 6 বার বমি করেছে। শারীরিক অবস্থা আসলে ভালো নেই। ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন রেস্ট করতে। ফারিয়া বাইরে দাঁড়িয়ে। আকাশে আঁধার জমেছে। ঘড়িতে রাত প্রায় 10টা বাজে। এদিকে মা কল চলছে, অথচ সে রিসিভ করতে পারছে না। তার ভেতর থেকে খারাপ লাগা কাজ করছে। রুনা কল করে রিহানের শারীরিক স্বাস্থ্যের কথা বলতে ছুটে আসতে হলো তাকে। অনেকটা দায়বদ্ধতা থেকে এসেছেন। তবে রুনা খুশি, ভীষণ খুশি তিনি। মেয়েটি যে তার ছেলের জন্য অনেকখানি ভালোবাসা জমিয়ে রেখেছে এই বিষয়টা পুরোপুরি নিশ্চিত সে। ফারিয়া একটু দূরে দাঁড়িয়ে, হাত পা অবশ হওয়ার মতো অবস্থায়। এখানে এসো, বসো মা। নীরবে কাছে আসলো মেয়েটি, তবে কথা বললো না, এমনকি বসলো না। ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল রুনা। বড় লক্ষ্মী তুমি মা, এভাবে ছুটে এসেছো দেখে ভালোই লাগছে।
এবারও কথা বলল না ফারিয়া, শুধু নত হয়ে রইল। রুনার রুম থেকে যাওয়ার পূর্বে মেয়েটি মাথায় হাত বুলিয়ে দিল। পুরো ঘরে এখন রিহান আসছে, যদিও মানুষটি ঘুমে, তবু কেমন যেন লাগছে মেয়েটির। একটা দিম দিমে আওয়াজ হচ্ছে ভেতর, হৃদয়ের গতিও বেশি। সে শান্ত হওয়ার চেষ্টা করলো, তবে পারল না। খানিক বাদে রুনা এলেন খাবারের বাটি হাতে, সেটা রেখে বললেন, অনেক রাত হয়েছে, আজ আর যাওয়ার দরকার নেই। ফারিয়া চমকে উঠল, রাতে না ফিরলে সমস্যা হবে, মাকে কিভাবে কি বলবে। সে একটু সময় নিয়ে বলল, আসলে আন্টি আজ আমাকে যেতে হবে। এভাবে কি করে যাবে? রাত 10টা বাজে, তোমার হোস্টেল তো বেশ অনেকটা দূরে, বাসায় গাড়ি আছে, তবে ড্রাইভার নেই, ছুটি নিয়েছে, আমি চলে যেতে পারবো। এমন করে বলে না, কল দাও, আমি হোস্টেলের কথা বলে দিচ্ছি, সমস্যা হবে না। ফারিয়া যেন বিপাকে পড়লো। সে মৃদু হেসে কল করার অভিনয় করলো, তারপর বলল, আন্টি 1 গ্লাস পানি হবে? রুনা খাবারের সাথে পানি আনতে ভুলে গিয়েছেন। তিনি চলে যেতে মায়ের নাম্বারে কল করলো ফারিয়া, তারপর কথা বলে নিল। জানালো জরুরি কাজে একটু আটকে গেছে, আজ আর আসতে পারবে না। ফামিহা যেন ক্লান্তির নিঃশ্বাস ফেললেন। যুবতী মেয়ে রাতে বাইরে থাকা মানে মায়েদের চোখে মুখে যায় মন কিংবা মস্তিষ্কে একরাশ চিন্তা। মাকে কোনো মতে বুঝিয়ে বলল সে। রুনা তখন পানি নিয়ে এসেছেন। ফারিয়া দিস্তিস্তে বলল, সকাল সকাল চলে আসবো, এখন রাখছি। পানি গ্লাস রেখে রুনা বলল, কথা হলো? জি। আচ্ছা, তুমি একটু ওর পাশে বসো, আমি পাশের রুমেই তোমার থাকার ব্যবস্থা করছি। মৌনতায় সম্মতি জানালো ফারিয়া। রুনা ওকে রেখে চলে গেলেন। ফারিয়া একবার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছেন। রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িটা, এত বড় বাসায় মানুষ বলতে 3 জন, তাও সবসময় থাকা হয় না। যেমন আজ বাসায় নেই বাড়ির কর্তা ইরফান জোয়ারদার। ফারিহা দেখলো দেয়াল জুড়ে রিহানের বিশাল ছবি টাঙানো। ছবিটা আরো বেশি কিছু বছর পুরনো। তখনকার রিহানের মাঝে এখন এর আগে ভাবটা দেখা যাচ্ছে না। বিশাল ছবির দিকে এগোয় ফারিয়া, এর দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় ঘরে আসেন রুনা। ফারিহা ওভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসলেন, তারপর বললেন, এই ছবিটা রিহানের বিদেশে যাওয়ার পূর্বে তোলা। সুন্দর লাগছে না খুব? ছেলেটা বিদেশে যাওয়ার পরই যেন কেমন হয়ে গেল। আগে কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতো, প্রতি মাসে ফ্যামিলি ট্যুর হতো আমাদের। ইদানিং ছেলেটা কেমন যেন হয়ে গেছে। এতগুলো কথা বলে ছেলের পাশে বসলেন তিনি। মা শব্দটি বিশাল হয়। রুগ্ন ছেলের পাশে বসে তিনি বললেন, রুম ঠিক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, আমি ওর পাশে আছি। ফারিয়া চলে যাচ্ছিলেন, কি মনে করে যেন ফিরে এলো। তারপর বলল, আন্টি আপনি চাইলে আমি ওনার পাশে থাকতে পারি, শুনেছি আপনার শরীর ভালো থাকে না, রাত জাগা নিষেধ। রুনা হাসলেন। কিছু সময় ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সমস্ত রাত জেগে থেকো না যেন, একটু জিরিয়ে নিও, আর দরকার হলে অবশ্যই ডেকে নিও। রুনা চলে গেলেন। ফারিয়া রিহানের থেকে বেশ দূরত্ব নিয়ে বসে রইল। রাত তখন 1:30। পিয়াসায় পকিয়ে উঠল রিহান। চট করে পানি খাওয়ালো ফারিয়া। ছেলেটা জ্ঞান ফুরো আসেনি, সে শুয়ে রইল। পানি গ্লাসটা নেওয়ার সময় রিহানের শরীরে স্পর্শ লাগলো। বুঝতে পারলো জ্বর এসেছে। ডাক্তার বলে গিয়েছেন জ্বর আসতে পারে। তখন সে মাথায় জলপট্টি দেওয়া হয়। এত রাতে রুনাকে ডাকা ঠিক হবে না, তাই নিজেই বুদ্ধি খাটালো। নরম কাপড় বের করে নিয়ে রিহানের মাথা জলপট্টি দিতে লাগলো। যা চললো শেষ রাত অবধি। অজানা কিছু পূর্বে ঘুমিয়ে পড়েছিলেন ফারিয়া। ভোরের দিকে উঠে এলো রুনা। এসে দেখলেন রিহানের মাথার জলপট্টি দিয়ে ঘুমিয়ে আছে ফারিয়া। মেয়েটাকে দেখে ওনার ভীষণ মায়া হলো। তিনি বুক ভরে শ্বাস নিলেন। ফারিয়া ঘুম ছুটে যেতে প্রায় হুড়মুড়িয়ে করে উঠল সে। পাশের রুমে গিয়ে ঘুমিয়ে নাও কিছু সময়। না আন্টি, ঠিক আছে আন্টি, এখন তাহলে আসি। এরে কেমন কথা, খাবার না খেয়ে যেতে পারবে না আন্টি? অন্যদিন না খেয়ে বের হতে নেই মা, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। আমি আপনাকে সাহায্য করি? সহযোগী আছে, তুমি রেস্ট করো, সারা রাত কষ্ট করলে, একবার ডাকলেও না। ফারিয়া কিছু বলল না। রিহানের জ্বর নেমে গিয়েছে। একটা সময় পর রুনা বললেন, তোমার আঙ্কেলের সাথে কথা বলছি, তোমরা 1 বছর পরে বিয়েটা করবে। এতটুকু বলে ফারিয়া নিকটবর্তী হলেন তিনি। হালকা ছোঁয়াতে মুখটা উঠিয়ে বললেন, আমি জানি আমার ছেলেকে কখনো ছাড়বে না তুমি, সর্বদা ওর পাশে থাকবে। তাই তোমরা যখন চাইবে তখনই বিয়েটা হবে, কোনো জোর নেই। ভদ্রমহিলা চলে যেতে তাকালো রিহান। শেষ কথাটা শুনতে পেয়েছে সে। তার মাথাটা কেমন বার হয়ে আছে। রাতের ঘটনা কিছুই মনে নেই। ফারিয়াকে দেখে একটু বিস্মিত হলেও পরপর নিজেকে সামলে নিয়ে বলল, মম কি বলল? রিহানকে উঠতে দেখে সময় ফিরে গেল ফারিয়া। একটু ক্লান্তি নিয়ে বললেন 1 বছর পর বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। রিহান যেন সমস্ত শক্তি ফিরে পেয়েছে। লাফিয়ে উঠল এক প্রকার, একদম কাছে এসে বলল, সত্যি মম এটা বলে গেল? রিহানের চোখে খুশির ঝলকানি। সে দৃষ্টিতে তাকিয়ে ফারিয়া যেন অন্য মায়া খুঁজে পেল। অবশ্যই পাওয়ার কথা কি ছিল? উফ, ছিল না। তবুও তার খারাপ লাগলো। রিহান খুশিতে যেন পাগল হয়ে গেছে। সে চট করে কিয়াকে কল করে নিল। তারপর চলল তাদের বাহারি সব আলাপ। এদিকে
দাঁড়িয়ে প্রায় সমস্তই শুনলো ফারিয়া। সে সকাল থেকে ভাবছি লিখতে বলবো, তবে আর লেখা যেন হচ্ছিল না। যাক, এক পর্ব দেওয়ার পরে লিখলাম বোধ হয়। সবাই আমার পরীক্ষার জন্য দোয়া করবেন। একটা অসুস্থ মানুষ এত দ্রুত চাঙ্গা হতে পারে তা রিহানকে না দেখলে আসলে বুঝতাম না। ছেলেটা যখন থেকে কিয়ের সাথে কথা বলছে ঠিক তখন যেন সুস্থ হয়ে উঠেছে। গাড়িতে বাজে এসব ভাবছিল সে। রিহান তাকে দিতে এসেছে। ছোট রাস্তার কাছে এসে গাড়ি থামালো। তারপর বলল, আর তো যাওয়া হচ্ছে না। কণ্ঠ পেয়ে চকিত হলো মেয়েটি। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, এ অবধি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, নিজে যত্ন নেবেন। রিহান জবাবে কিছু বলল না, বরং লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নিজের চুল গোছাতে লাগলো। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে এলো। কয়েক সেকেন্ড পর নেমে এলো রিহানও। আশেপাশে তাকিয়ে বুঝলো বড় বড় বিল্ডিং নেই, হাতে গোনা কিছু দালাল রয়েছে। 2-3 দিন। রিহানের থেকে বিদায় নেওয়ার উদ্দেশ্যে ফারিয়া বলল, আজ তাহলে আসি স্যার। আচ্ছা শোনো, এই এলাকায় কতদিন আছো? খুব বেশি সময় নেই। এর আগে কোথাও ছিলে? গ্রামে। স্কুল সেখানে শেষ করেছো? হ্যাঁ। হুট করে শহরে এলে যে? বাবা মারা যাওয়ার পর দাদা বাড়িতে ঠাঁই হয়নি, বের করে দিয়েছে। এদিকে মায়ের অসুখ ধরা পড়লো। সব মিলিয়ে এই তো চলছে জীবন। অসুখের কথাটা বলতে রিহানের যেন কিছু মনে পড়লো। সে ভুলে বসেছিল, গুড নিউজ আছে, তোমার মায়ের ভিসা হয়ে গেছে। আমি ডাক্তার ঠিক করে টিকিটের ব্যবস্থা করছি। রিহান বলল। ফারিয়ার যেন ধ্যান নেই। ওর মনোযোগ পেতে হাতের আঙুল দ্বারা তুড়ি বাজালো রিহান। জি স্যার। বাসায় যাও, আমাকেও ফিরতে হবে। অন্য দিকগুলোর থেকে রিহান যেন একটু বেশি খুশি আছে। ফারিয়া পথ এগোলো। তার শরীর ঈশ্বর দুলছে। রাতে ঘুম হয়নি। এদিকে মস্তিষ্ক রাজ্যে চিন্তা। মোড়ের কাছাকাছি আসতে আদিব যোগ দিল সাথে। ওকে দেখে কিছুটা বিস্মিত হলো ফারিয়া। সেই সাথে কপালের রেখাগুলো জেগে উঠল। আদিব ভাইয়া এই সময় এখানে কেন? এমনিতে এসেছিলাম। গত রাতে বাসায় ছিলে না? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে থমথমে খেলো ফারিয়া। তার শ্বাস বেড়ে গেল কয়েকগুণ। অমন সময় হাতে থাকা মুঠোফোন বেজে উঠল। সেখানে বাসছে রিহানের নাম। সেদিকে তাকালো আদিব। ফারিয়া যেন লুকোচুরি করছে। কল এসেছে। ধন ফেরার মতো করে চাইলো ফারিয়া। ঠোঁটের কোণে ঈষৎ হাসি রাঙিয়ে বলল, জি। রিহান ওপাশ থেকে বলল, ব্যাগ ফেলে গিয়েছো? ও পরে নিব না হয়। দরকার নেই, আমি এসে গেছি। তুমি রাস্তায় একটু দাঁড়িয়ে যাও। রিহান নিষেধ করতে গিয়েও থেমে গেল ফারিয়া। একটা আড়স্ততা বোধ থেকে রিহানের বিপরীতে কথা বলতে পারলো না। আদি পাশে দাঁড়িয়ে আছে, বড় চুপচাপ। ফারিয়া বড় সড়কের দিকটায় তাকালো। বেশ কিছু দূর হলেও রিহানকে চিনতে অসুবিধা হচ্ছে না। লম্বা চড়া গঠনের সুঠাম পুরুষ। শরীরে আজ ব্লেজার জড়ানো নেই। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। রিহান ততক্ষণে এলো। ততক্ষণে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারিয়া। রিহান এসে যেন দম ফেললো। এ না, এত ভুল মন। কথা শেষ হওয়ার পূর্বে পাশে দাঁড়ালো আদিব। লক্ষ্য করলো রিহান। ছেলেটা উপস্থিতি বোধে পছন্দ হলো না ওর। ফারিয়া ছোট করে বলল, থ্যাংক ইউ। সমাপ্তিতে এগুলো পড়লো না ফারিয়া। রিহান ওকে পুনরায় ডেকে নিল। বাসায় পৌঁছে কল করবে। ঠিক আছে। ফারিয়া যেন পাচ্ছিলে পালিয়ে বাঁচলো। আশ্চর্য হলো সত্য, রিহান আর আদিব দুটো জ্যান্ত মানুষ একে অপরকে দেখার পরও কথা বলল না। রিহান আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আদিব আর ফারিয়া পাশাপাশি হেঁটে চলছে। দৃশ্যটি অসুন্দরের মতো কিছু নেই, অথচ রিহানের দৃষ্টিতে বড় বিরক্তি প্রকাশ পাচ্ছে। বাসায় ফিরে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ফারিয়া। ভুলে গেল রিহানের বলা শেষ কথাটুকু। এই খাবার রান্না করতে যাবে সেই সময়ের ঘরে উপস্থিত হলো মার্জিনা। থালা বরাট করে খাবার। নিশ্চয় আদিব গিয়ে বলেছে, এসবের প্রয়োজন ছিল না খালা। জিরিয়ে নে মা, গেমে গিয়েছিস। ফ্যানটা ঠিকঠাক কাজ করছে না খালা, বদলাতে হবে। আদিবকে বলে দিব। খাবারের প্লেট রেখে হাত মুখ ধুতে গেল ফারিয়া। খাটে শুয়ে আছেন ফামিহা। মার্জিনা ওনার পাশে বসে বললেন, হীরার টুকরা মাইয়া পাইছো গো মাইয়া ফামিহা। তোমার জান যে ঘরে যাইব সেই ঘরের আলো আলোকিত হইয়া রইব। দোয়া করবেন আফা। দোয়া করি বোন। আসল কথায় কি জানো, পরিস্থিতি মানুষের বদলায় দেয়। ঠিক বলেছেন। না হলে আমার এইটুকুনো মেয়েটা দায়িত্ব নিতে পারে। সবই ঠিক আছে, তবে মাইয়া বিয়ে তো দিবা? এই চিন্তা তো ফামিমার কথায় মাথায় আসেনি এমন না। তবে তিনি কুল পাচ্ছেন না। মার্জিনা পান চাইয়ে এনেছিলেন, সেটা এগিয়ে দিয়ে বললেন, তোমার মেয়ে তো আমারও মেয়ে। চাইছিলাম আদিবের জন্য নিতে। তুমি কি বলো? প্রস্তাবে খুশি হলেন ফামিহা। তবে মেয়েদের মতামত প্রয়োজন, তাই তিনি কথা দিতে পারলেন না। এর মধ্যে হাত মুখ ধুয়ে এলো ফারিয়া। খালা চা বানায় না? বস তুই। ফারিয়া বসলো। তারপর তিনজনের কথাবার্তা হলো। এক পর্যায়ে রিহানের কল এলো। ফোনের স্ক্রিন থেকে মেয়েটির হৃদয়ে গতি বেড়ে গেল। সে যে একদমই ভুলে বসেছিল রিহান যে ড্রাইভ করছে তা বেশ ভালো বুঝে এলো ফারিহা। সে নত সুরে বলল, বাসায় এসেছি রিহান স্যার। কল করেনি কেন? ভুলে গিয়েছিলাম, মাফ করবেন। সমস্যা নেই, তবে একটা কথা, দায়িত্ব জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। তোমার ভুলে যাওয়াটা অবহেলার অংশ তেমন নয়। আসলে কেমন? আমি আসলে তোমার থেকে 8 বছরের বড় আমি। মিস ফারিয়া আফরোজ, একটা কথা মনে রাখবে, সব কালচার দেখে আমি এসেছি।
এসেছি আমি। সরি, আসলে খারাপ লাগছে ফারিহা। রিহান কিছুটা রেগেছে যেন। মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি। কথাটা না বলে কল রেখে দিল রিহান। কিয়ার ফর ফারিহাই একমাত্র নারী যাকে কল করতে বলার পরও তাকে কল করেনি। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হচ্ছে ওর, চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। আর এসব কিছু গিয়ে পড়লো কিয়ার উপর। রাতের দিকে কল করলো কিয়া, রিসিভ করে রিহান বড়, এতটা অপরিচিত লাগছে কেন তোমায়? অপরিচিত? রিহান, আরে ওকে, আমি ঠিক আছি। তুমি কি ঠিক নেই কিয়া? কি হলো আবার? সকালেই তো সব ঠিক ছিল। কিছু ঠিক নেই কিয়া, তুমি দূরে আছো, আমার মনে হচ্ছে তুমি বদলে গেছো, আমাদের সম্পর্ক যত্ন হারিয়ে গেছে। এমনটা হওয়ার কথা ছিল না কিয়া, এমনটা হওয়ার কথা ছিল না। ওপাশ থেকে মৃদু হেসে কিয়া বলল, তুমি কি সম্পর্কটা শেষ করতে চাইছ? রিহান জবাব দিল না। কিয়াই বলল, আনসার মি মিস্টার রিহান, প্লিজ সে সামথিং। এবারও জবাব এলো না। এত সময় কিয়া শান্ত সুরে বললেও এবার জ্বলে উঠল। রিহান, আনসার মি। সরাসরি বলল, ব্রেকআপ করতে চাচ্ছ? এবারও রিহান জবাব দিল না। ওপাশ থেকে কিয়া কান্না ভেজা কণ্ঠে বেজে উঠলো, আমাকে হারিয়ে দিও না রিহান, তোমায় সত্যি খুব ভালোবাসি, কথা দিচ্ছি 1 বছর সময় দাও আমায়, আমি কখনো এত দূরত্ব তৈরি করবো না। আই প্রমিস ইউ রিহান, আই প্রমিস ইউ। সবটা ঠিক হয়ে যাবে, সবটা, জাস্ট 1 বছর। আদিব শিক্ষিত ছেলে, তবে তেমন কাজকর্মের সাথে নেই। সে মূলত পার্থিব কিছু সৃজনের চেষ্টায় আছে। বর্তমান সময়ে বিদ্যুতের সমস্যাটা একটু বেশিই যেন। আর দেশের আনাচে কানাচে হাহাকার। অল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনে তার লক্ষ্য। জীবন অনেকটা সময় এতে ব্যয় করেছে সে। এতে সফলতাও ফেলে দেওয়ার মতো না। ইতিমধ্যে সেই কিছু তৈরি করে ফেলেছে, সেটাই প্রকাশ পেয়েছে সংবাদপত্রে। সাধারণত নিউজ পড়া হয় না রিহানের। আদিবের বিষয়ে ইদানিং সে বেশ খোঁজ খবর রাখছে, সেজন্যই কথাটা তার কানে এসেছে। নিউজটা শেষ করে পাশে রেখে দিল সে। ফারিহাকে আগামী 1 বছরের জন্য তার চাই। এখানে যদি কোনোভাবে আদিব চলে আসে তবে সমস্যা দেখা দেবে, সেটা আর একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। মিনিট খানেক পর একজন নক করলেন। রিহান অন্যমনস্ক উভয়ে ভাবলেন কাম। লোকটা প্রবেশ করলো, দেন নেই। সে বাইরের দিকে তাকিয়ে, স্যার, টিকিট বুকিং করা হয়েছে আর রোগীর সাথে 2 জন দেওয়া হবে, তার সমস্ত কিছু দায়িত্ব থাকবেন। কথাটা শুনে নিন রিহান। ভদ্রলোক একটু নড়াচড়ে রাখলেন। স্যার, আমি কি পরে আসবো? পরে আসো না বলছিলেন, পুনরায় কথাগুলো বলল রিহান। রিহান সবটা শুনে টিকিট সহ কাগজপত্র পরে করে নিল। সব ঠিক আছে, আগামী সপ্তাহেই তো ফ্লাইট। জি স্যার, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ফারিয়া কল করে বিষয়টা জানানো হলো। মেয়েটির নীরব কৃতজ্ঞতা বুঝছে রিহান, তবু ওর ভেতরটা অশান্তি। 1 বছর কিভাবে সামাল দেবে এটাই ভেবে চলছে। বিকেলের দিকে কফি শপে দেখা করলো ওরা। ফারিয়ার আজ মন ফুরফুরে। রিহানের সাথে কিছুটা সহজ হয়েছে বোধহয়। আপনাকে ধন্যবাদ রিহান স্যার। রিহানের উত্তর। এত কিছু বিভ্রান্তের মধ্যে পড়লো ফারিয়া। খানিক বাদে রিহান বলল, লিসেন ফারিয়া, আমি তোমাকে বড় ভরসা করে চলছি। তুমি জানো আমার পরিস্থিতিটা কতটা জটিল। এমন কিছু যেন না হয় যাতে করে আমার মম ড্যাড আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। আমি এই 1 বছর সবকিছু লুকাতে চাই। বুঝিনি ঠিক। সরাসরি বলছি, আদিব ছেলেটা সম্ভবত তোমাকে পছন্দ করে। সে করতে পারে, তবে মনে রাখবে আগামী 1 বছর তুমি আমাকে সময় দিচ্ছ। জগতের সমস্ত ভাবনা থেকে দূরে থাকতে হবে তোমায়। আদিবের ব্যাপারটা শুনে আনমনা হয়ে উঠল মেয়েটা। তার কখনো এমন মনে হয়নি, বরং মনে হয়েছে আদিব তাকে স্নেহের চোখে দেখে। ফারিহা, জি। চমকে উঠলো করলো মেয়েটি। রিহান কিছুটা বিরক্তির সাথে ভীষণ চিন্তিত। আমার বিষয়টা মাথায় রেখো, আমি টেনশনে আছি। আমার দিক থেকে যেন কোনো সমস্যা না হয় রিহান। গুড। দুজনে কফি শেষ করলো। ফারিহা ড্রপ করার কথা থাকলেও কিয়ার ফোন কলের জন্য সেটা হলো না। রিহা তৎক্ষণাৎ অন্য কোথাও চলে গেল। যাওয়ার পূর্বে শুধু বলল, বাসায় পৌঁছে কল করো। চোখের সামনে নিজে প্রিয়তমা দাঁড়িয়ে। রিহান পা চলল না যেন। কিয়া ছুটে এসে জড়িয়ে দিল রিহানকে। সারপ্রাইজ, উত্তেজনায় কথা বলতে পারছে না রিহান। সে শুধু কিয়াকে শক্ত হাতে আলিঙ্গন করলো। অবিশ্বাস্য, তুমি সত্যি এলে কিয়া? এর পূর্বে একবার দেশে ফিরেছিলে কিয়া? সে কথা জানার পরও চুপ থেকেছিল রিহান। আজ কেন যেন অভিযোগ করতে ইচ্ছে হলো না। ভালোবাসার কাছে হেরে গেল সমস্ত ভুল। ক্লান্ত আসছো নিশ্চয়। বলো কোথায় যাবে? যেখানে নিয়ে যাবে। উত্তরটা রিহানের পছন্দের। মেয়েটির কখনো দাবি রাখে না, সর্বদা তার উপর ভরসা রাখে। বিকেলের শেষ প্রহর বিদায় ওকে নিয়ে শান্ত এক জায়গায় এলো রিহান। চারপাশটা ভীষণ শীতল, সেই সাথে পাখির কলতান। এমন জায়গায় কিয়া ও রিহান উভয় পছন্দ করে। রিহানের হাত শক্ত করে মুঠোয় নিয়ে চুমু খেলো কিয়া। তার চোখটা হঠাৎ ছলছল করে উঠল। রিহান কিছু বোঝার পূর্বে বুকের কাছে মাথা এলিয়ে দিল। তোমার কষ্ট দিয়েছি রিহান, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। জানি বোকা, এই সময়টা এভাবে চোখের জল ফেলবে।
আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে সব ছেড়ে চলে আসি। আসো কিয়া, সব ছেড়ে দিয়ে চলে আসো, আমি তোমাকে রানী করে রাখবো, বড় ভালোবাসি, আসবো, শুধু একটু সময় দাও। রিহান আর কিছু বলল না, তার ভিতরটা উষ্ণতা ছড়িয়ে আছে, সেটা গিয়ে পড়লো কিয়ারা তুলে অধরে। দুটি অতৃপ্ত হৃদয় কত শতদিন পর নিজেদের কাছে পেল। পুনরায় অসুস্থ হয়ে পড়েছে ফামিহা, তাকে হসপিটাল আনা হয়েছে। দেয়াল ঘেঁষ দিয়ে আছে ফারিহা, একটু দূরে বসে আছে আদি। মেয়েটির জন্য ওর মায়া হচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। খানিক বাদে ডাক্তার চেক আপ করে বলে 1 ঘন্টা পর ডিসচার্জ করে দেবেন। ক্লান্ত দেহ ফারিয়ার, সে মেঝেতে বসে পড়লো। ছুটে এলো আদিপ, এখানে কেন বসলে, উঠো, চেয়ারে গিয়ে বসো। ফারিয়া বাহু টেনে উঠিয়ে নিল আদিপ, বসিয়ে দিল চেয়ারে। ভীষণ কান্নায় মেয়েটার বুক আনচান করছে। হসপিটাল বিদায় কাঁদতে পারছে না। আদিপ বড়সার হাতটা মাথায় রাখলো। চিন্তা করো না, চিন্তা করো না, কিভাবে থাকবো আদিপ ভাই, পৃথিবীর সব থেকে দুঃখের চিকিৎসার অভাবে আপনজন হারানো। এই কথাটা আসলে বুঝতে পারে আদিপ, নিজ পিতাকে হারিয়েছে খুব ছোট সময়ে। সেই সময় ছোট্ট একটা বাড়ি ছিল, যা এখন 3 তলায় রূপ নিয়েছে, পুরোটাই তার মায়ের পরিশ্রমে। ভদ্রমহিলা জীবনে বড় পরিশ্রম করেছেন। ফারিয়া চোখ বন্ধ করে বলল, রিহান স্যারকে কল দিয়ে করতে হবে, আমার মাকে হারাতে দিব না আমি, কিছুতেই না। তৎক্ষণাৎ কল করলো ফারিয়া। রিহান তখন কিয়ার সাথে ডিনারে ব্যস্ত, সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছে। সে কল রিসিভ করতে প্রয়াস করছে না বিদায় ফারিয়া টেক্সট পাঠালো। রিহান ফোনের দিকে তাকিয়ে দেখলো ফারিয়া মেসেজ, কি 1 চামচ খাবার এগিয়ে দিয়েছে। রিহান একটু হাসির চেষ্টা করে বলল 1 মিনিট। কল রিসিভ করলো সে। ফারিয়া ভাঙা কণ্ঠ, রিহান স্যার, আমার কত সময় লাগবে বলতে পারেন, আগামী 1 সপ্তাহটা যেন আসছে না কেন। ফারিয়া কণ্ঠটা কেমন যেন। রিহান একটু বিস্মিত হলো, এভাবে কেন বলছো? আমার মা হসপিটালে রিহান স্যার, আমার মা হসপিটালে। চোখের সামনে দুকে মরছে, আমি কিছু করতে পারছি না, কিচ্ছু না। ওপাশ থেকে কান্না আটকে গেল, সে কল কেটে দিল। কি হলো রিহান, মুখটা কেমন দেখাচ্ছে কেন? আমাকে যেতে হবে কিয়া, পরে কল করে জানাবো। রিহান টিস্যুতে মুখ মুছে চলে গেল। কিয়ার প্লেটে খাবার এখনো শেষ হয়নি। তার 2 চোখ কেমন করে উঠল। তবে কি সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে তার প্রিয় পুরুষ।